দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। লেদার কমপ্লেক্সে পুরসভার কাজ করতে গিয়ে বিপত্তি। ড্রেনের পাইপে আটকে পড়লেন তিনজন শ্রমিক। আটকে পড়লেন ফারজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার। ড্রেনের পাইপে কাজ করতে নেমে বিপত্তি। লেদার কমপ্লেক্সে পুরসভার কাজ করতে গিয়ে বিপত্তির মুখে পড়েন তিনজন শ্রমিক। লেদার কমপ্লেক্সে পুরসভার কাজ করতে গিয়ে বিপত্তি। ড্রেনের পাইপে আটকে পড়লেন তিন শ্রমিক। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, ওই তিন শ্রমিককে কি নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে? কি জানা যাচ্ছে? দেখো, এখনো সেই কাজ চলছে বলেই আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং তিনজন লেবার, যেখানে ফারজিন শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার নামে তিনজন ছিল, যারা তিনজনই পুরসভার কর্মী। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ক্যালকাটা লেদার কমপ্লেক্স যে ফ্যাক্টরি, সেখানে তারা কাজ করছিলেন, ট্যাঙ্কার পরিষ্কার করার কাজ করছিলেন। এবং সেই সময় পাইপের আটকে পড়ে এবং তারপরে তাদের আশঙ্কা করা হচ্ছে যে তাদের মৃত্যু হয়েছে, কারণ অনেকক্ষণ ধরে তাদেরকে তার বাইরে, পাইপ লাইনের বাইরে পাস করা সম্ভব হয়নি। সেই কাজ যদিও এখন চলছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এখনো কিন্তু সেই কাজ চলছে। তবে যেটা পুলিশ ঘটনাস্থলে সেখানে পৌঁছেছে, তবে যেটা আশঙ্কা করা হচ্ছে এই তিনজনেরই মৃত্যু হয়েছে বলে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এমনটাই জানা যাচ্ছে এবং তাদেরকে বের করে আনা হচ্ছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে আমরা যেমনটা খবর দিচ্ছিলাম আপনাদের, লেদার কমপ্লেক্সে কাজ করতে গিয়ে, পুরসভার লেদার কমপ্লেক্সে কাজ করতে গিয়ে বিপত্তি। ফের অশান্ত বীরভূমের নানুর। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। বীরভূমের নানুর থানার ব্রাহ্মণখণ্ড গ্রামের ঘটনা। ঘটনাস্থলে নানুর থানার ওসি এবং বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক। ফের অশান্ত বীরভূমের নানুর এবং সেখানে নতুন করে আবারও অশান্তির ছবি। সকাল থেকেই সেখানে থমথমে গোটা এলাকা। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে রীতিমতো সেখানে বোমাবাজি চালানোর অভিযোগ সামনে আসছে। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সামনে আসছে। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ সামনে আসছে। নানুরে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে নতুন করে আবারও উত্তপ্ত বীরভূমের নানুর। ঘটনাস্থলে নানুর থানার ওসি এবং বোলপুরের মহকুমা আধিকারিক। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন? এখনো পর্যন্ত ওই তৃণমূল কর্মী তিনি কি বলছেন? চিত্র উঠে আসছে তাতে নানুরে আবার নতুন করে কিন্তু অশান্তর ছবি, অশান্ত চিত্রই কিন্তু মূলত উঠে আসছে। এবং অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে যে কি কারণে মূলত গন্ডগোল, অবশ্যই দেখো তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বেই মূলত এই বোমাবাজি, এমনটাই কিন্তু ছবি কিন্তু প্রকাশ্যে আসছে। কারণ তুমি দেখো, গতকাল রাত্রে, মধ্যরাত্রে বলা যেতে পারে, যে নানুর থানার অন্তর্গত ব্রাহ্মণখণ্ড যেটা গ্রাম ধূপসরা অঞ্চলের, সেখানেই আয়ুব শেখের বাড়ি। তৃণমূল কর্মী, তাঁর যেটা দাবি, তিনি যেটা বক্তব্য বলছেন যে তার বাড়িতে গতকাল রাত্রে পরপর 5টি বোমা মারা হয় এবং 4টি বোম সেখানে ফাটে, একটি বোম ফাটেনি। এবং তারপরেই পুলিশ যায়, বোলপুরের এসডিপিও, নানুর থানার ওসি নেতৃত্বে বিশাল পুলিশ যায়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত প্রক্রিয়া করছে। একটি বোম যেটা ফাটেনি সেটাকে আলাদাভাবে অন্যত্র সরিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। দেখো, অবশ্যই তার যেটা দাবি যে তিনি নাকি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী। তার বাপ কাকারা অনুব্রত মণ্ডলের সাথে 1998 সাল থেকে তৃণমূল দলটা করে আসছে এবং অনুব্রত অনুগামী বলেই নাকি তার বাড়িতে বোম মারা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। যদিও দেখো, যে অভিযোগ সামনে আসছে, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, সেটি হচ্ছে নানুরের তৃণমূল নেতা কাজল শেখের যারা অনুগামী, তাদের বিরুদ্ধে অভিযোগ। কারা রয়েছেন সেখানে? বাপ্পা চৌধুরী, মহিম শেখ, শুকুর শেখ, এই তিনজনের নির্দেশে তাদের অঙ্গুলি হিলনেই কিন্তু মূলত দুষ্কৃতীরা গিয়ে বোম মেরেছে, এমনটাই দাবি। দেখো, অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা বাপ্পা চৌধুরী, যিনি কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত, বাসাপাড়ায় তার বাড়ি, নেতা সেখানকার নেতৃত্ব দেন, সেই বাপ্পা চৌধুরী বলছেন যে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ। তাদেরকে কালিমালিপ্ত এবং কলুষিত করার জন্যই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তারাও কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন যে এই শুকুর কবে থেকে তৃণমূল কর্মী করে, আরও কি তৃণমূল করে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে।
বাপ্পা চৌধুরী তৃণমূল নেতা কাজলের অঙ্গনী তিনিও বলছেন যে আমরা চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক এবং সত্যি বিষয়টা উঠে আসে। তবে দেখো, অবশ্যই শাসক দলের এই যে দুই গোষ্ঠী দ্বন্দ্ব আরো প্রকট হয়েছে নানুরে, এবং অবশ্যই তৃণমূলের এক কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনায় রীতিমতো নতুন করে আবার নানুরে অশান্তির চিত্র কিন্তু উঠে আসে, সেটা বলা যেতে পারে। পুরো বিষয়েই তদন্ত শুরু করেছে, তবে এলাকায় যথেষ্ট ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কিত একটা পরিবেশ দেখা যাচ্ছে, সেটাই বলা যেতে পারে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো তোমায়। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ঘটনাস্থলে নানুর থানার ওসি এবং বীরভূমের পুলিশ আধিকারিকরা পৌঁছন। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। ভাঙচুর বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতির বাড়ি। তৃণমূল জেলা সভাপতির হুঁশিয়ারির পরেই ভাঙচুর তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ সামনে আসছে। তুফানগঞ্জ শহরের থানা মোড় এলাকার ঘটনা। বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। তুফানগঞ্জ শহরের থানা মোড় এলাকার ঘটনা। তৃণমূল জেলা সভাপতির হুঁশিয়ারির পরেই ভাঙচুর করা হয় বাড়ি। রবিউল হোসেন রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। রবিউল, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলার বিজেপির যিনি সহসভাপতি রয়েছেন উৎপল দাস, তার বাড়ি কিন্তু গতকাল রাতে তার বাড়িতে হামলা হয় এবং সেই হামলার জেরে তার বাড়ির বেশ কিছু অংশ ভাঙচুর হয়। এবং ঘটনার পরেই গতকাল রাতেই বিজেপির যে সহসভাপতি রয়েছেন উৎপল দাস, তিনি অভিযোগ করেন গতকাল কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার জোড়াইমোড় এলাকায় তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মী সভা ছিল এবং সেই কর্মী সভা থেকেই তৃণমূলের যিনি জেলা সভাপতি রয়েছেন অভিজিৎ দেব ভৌমিক, তিনি সেই উৎপল দাসের বাড়িতে ভাঙচুর করার জন্য নাকি দলীয় কর্মীদের প্ররোচনা দিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ উৎপল দাসের। এবং গতকাল যে তিনি যে অভিজিৎ দেব ভৌমিকের যে বক্তব্যকে উল্লেখ করে সেই অভিযোগ করেছেন, সেই বক্তব্যে কিন্তু শোনা যাচ্ছে যে তৃণমূলের জেলা সভাপতি কিন্তু প্রকাশ্য কর্মী সভায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন যে কোচবিহারের তুফানগঞ্জ শহরেই কিন্তু বিজেপির এক নেতা রয়েছেন, যিনি বাড়িতে থানামোড় এলাকার বাড়িতে থেকেই তিনি কিন্তু নানান রকম ভাবে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বা একাধিক বিষয়ে তিনি কথা বলছেন। এবং ঘটনাক্রমে সেই তুফানগঞ্জ থানামোড় এলাকাতে সেই ভাড়া বাড়িতে থাকেন বিজেপির জেলা সভাপতি উৎপল দাস। আর সেই তৃণমূলের সেই বক্তব্যকে হাতিয়ার করেই কিন্তু উৎপল দাস এই অভিযোগ করছেন। তোমাকে জানিয়ে রাখি, গতকাল তৃণমূলের এই কর্মী সভা শেষ হওয়ার পর গতকাল রাতেই বাড়িতে আনুমানিক 11টা নাগাদ 10টা 11টা নাগাদ একদল দুষ্কৃতী কিন্তু গিয়ে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনটাই কিন্তু অভিযোগ উৎপল দাসের। এবং তার আরো অভিযোগ, জেলা সভাপতির এমন নির্দেশের পরেই কিন্তু তৃণমূলের তুফানগঞ্জের শহর ব্লক যিনি সভাপতি রয়েছেন ইন্দ্রজিৎ ধর, সেই ইন্দ্রজিৎ ধরের নেতৃত্বে এই দুষ্কৃতী বাহিনী এমন তাণ্ডব চালিয়েছেন। শুধু তাণ্ডব নয়, একেবারে বাড়ির মহিলাদেরকে উল্লেখ করে কিন্তু কুরুচিকর মন্তব্য এবং অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। এবং ঘটনার পরেই সেই ঘটনাস্থলে পুলিশ চলে আসে এবং পুলিশ গোটা বিষয় তদন্ত করে দেখছে। এবং উৎপল দাস এই ঘটনার পরেই কার্যত কিন্তু তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিককে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তিনি হয়তোবা এই ঘটনার পরে আর তুফানগঞ্জের ভাড়া বাড়িতে থাকবেন না, তবে কিন্তু তুফানগঞ্জ মহকুমার বা তুফানগঞ্জ বিধানসভার ক্ষেত্রেই কিন্তু তার বাড়ি রয়েছে এবং এরপর তিনি সেই বাড়িতে থেকেই অভিজিৎ দেব ভৌমিকের নাকের ডগায় বসে রাজনীতি করবেন, এমনটাই চ্যালেঞ্জ কিন্তু তিনি দিয়েছেন। তবে তোমাকে জানিয়ে রেখে এই ঘটনার পরেই কালকে এই যে তৃণমূলের তুফানগঞ্জ বিধানসভায় যে বিধানসভা ভিত্তিক কর্মী সভা, সেই কর্মী সভায় তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য এবং তার বক্তব্যের পরেই গতকাল রাতেই তৃণমূলের এবং বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতির বাড়িতে ভাঙচুর, এই অভিযোগ পাল্টা অভিযোগ উভয়কে ঘিরে কিন্তু একেবারেই চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলা রাজনৈতিক মহলে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। রবিউল হোসেন ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মানবাজারে হাসপাতাল নির্মাণে বাধা মন্ত্রীর। উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বঞ্চিত সাধারণ মানুষজন, উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষজন। মানবাজারে হাসপাতাল নির্মাণে বাধা মন্ত্রীর। উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষজন। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় মানুষজনের। শওকত আলী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। শওকত, এখনো পর্যন্ত কি পথ অবরোধ চলছে? বললো কি এই পথ অবরোধ ঘটনাটি করেছিল শুক্রবার প্রায় 17 ঘন্টা
এই মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গুরটি গ্রাম, সেই গ্রামের মহিলারা রীতিমতো সেই রাস্তা 17 ঘন্টা অবরোধ করেছিলেন এবং তাদের একটাই দাবি ছিল, যেহেতু তাদের আশ্বাস দেওয়া ছিল যে ডাঙ্গুরটি এলাকায় এই একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে, কিন্তু দীর্ঘ কয়েক বছর পার হয়ে যাওয়ার পরও কিন্তু আজ অব্দি ওই এলাকায় একটি ইটও পড়েনি, অর্থাৎ সেই হাসপাতাল তৈরি নির্মাণের কাজ এখনো শুরু হয়নি। এই নিয়ে আর এরই প্রতিবাদে রীতিমতো সেখানে স্থানীয় বাসিন্দা, স্থানীয় মহিলারা কিন্তু 17 ঘন্টা পথ অবরোধ করেছিলেন। যদিও যেটা জানা যাচ্ছে যে মানবাজার বিধানসভার যিনি বিধায়িকা রয়েছেন সঞ্চালন টুডু, অর্থাৎ তিনি ওই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী, অর্থাৎ তার কারণে কিন্তু তিনি চাইছেন ওই হাসপাতাল যেন তার জিতুজুড়ি এলাকায় হয়, আর এর ফলে কিন্তু ওই এলাকায় হাসপাতাল তৈরি হচ্ছে। অন্যদিকে তিনি বান্দোয়ান বিধানসভার বিধায়ক রয়েছেন রাজীব লোচন সোরেন, তিনি চাইছেন যে এলাকা পরিদর্শন করা ছিল, অর্থাৎ যে জায়গায় হাসপাতাল তৈরি করার কথা ছিল সেই জায়গায় তৈরি করা হোক। কিন্তু যিনি মানবাজার বিধানসভার বিধায়িকা রয়েছেন সঞ্চালন টুডু, তিনি চাইছেন যে জিতুজুড়ি এলাকায় এই হাসপাতাল তৈরি করা হোক। যদি তাকে প্রশ্ন করা হোক, তিনি সেই প্রশ্ন এক প্রকার এড়িয়ে যান এবং তিনি বলেন যে মানবাজার মহকুমা এলাকাতে সেই হাসপাতাল হবে, এবং তিনি পরিষ্কারভাবে কোনো ঠিক বলতে চাননি যে হাসপাতাল তিনি কোন জায়গায় চান, কিন্তু তার কথা থেকে পরিষ্কার যে তিনি চাইছেন যে মানবাজার এলাকার যে জিতুজুড়ি এলাকা সেখানে হাসপাতাল হবে। কিন্তু অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, যেখানে হাসপাতালের জন্য জমি পরিদর্শন করা হয়েছিল এবং যেখানে ঠিক করা হয়েছিল যে হাসপাতাল সেখানে তৈরি করা হবে, অর্থাৎ ডাঙ্গুরটি এলাকায়, সেই ডাঙ্গুরটি এলাকায় হাসপাতাল তৈরি করা হোক। যদিও এই বিষয়ে পুরো বিষয়টি কটাক্ষ করেছে বিজেপি। তিনি বলছেন যে বিধায়কের হস্তক্ষেপের জন্যই কিন্তু এই হাসপাতাল নির্মাণ কাজ এখন অব্দি আটকে আছেন। আর এই মূলত এই যে এলাকা পুরো এলাকা হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা, তাই তারা উন্নত চিকিৎসা থেকে এক প্রকার বঞ্চিত রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তারা একসময় হতে পুরুলিয়া, বাঁকুড়া বা ভিনবাদ, ঝাড়খণ্ডে আসতেন। যদি হাসপাতাল নির্মাণ করা হয় তাহলে তারা কিন্তু উন্নত চিকিৎসা পাবে বলে মনে করছেন। ধন্যবাদ তোমায়। প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক এবং নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত শনিবার শারীরিক অসুস্থতা নিয়ে পলাশী হাসপাতালে ভর্তি হন তিনি এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক এবং দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন এমনটাই জানা গিয়েছে এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। শনিবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। 2016 সালে তিনি সিপিএম প্রার্থীর কাছে হেরে যান এবং তারপর 2012 সালে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কালীগঞ্জের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। শনিবার শারীরিক অসুস্থতা নিয়ে পলাশী হাসপাতালে ভর্তি হন বিধায়ক। উচ্ছে বিক্রি নিয়ে পাইকারি ক্রেতা এবং চাষিদের মধ্যে বচসা। নামখানার নারায়ণপুর পাইকারি কৃষি বাজারে গন্ডগোল। উচ্ছে বিক্রির দাম নিয়ে বচসা দুপক্ষের। পাইকারি ক্রেতা এবং চাষিদের মধ্যে বচসা বেঁধে যায়। নামখানার নারায়ণপুরের পাইকারি কৃষি বাজারে রীতিমতো গন্ডগোল পরিস্থিতি তৈরি হয়। উচ্ছে বিক্রির দাম নিয়ে বচসা দুপক্ষের। নামখানার নারায়ণপুর পাইকারি কৃষি বাজারে গন্ডগোল পরিস্থিতি। উচ্ছে বিক্রি নিয়ে পাইকারি ক্রেতা ও চাষিদের মধ্যে বচসা। নামখানার নারায়ণপুর পাইকারি কৃষি বাজারে গন্ডগোল পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান সেখানকার মানুষ। উচ্ছে বিক্রির দাম নিয়ে মূলত বচসা বাঁধে দুপক্ষের মধ্যে। মানুষ প্রধান প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মানুষ, কি জানা যাচ্ছে এ বিষয়ে?
ভাস্কর, তোমাকে প্রথমে বলে রাখি যে নামখানা নারায়ণপুর যে উচ্ছে যে মার্কেট রয়েছে, সেই উচ্ছে মার্কেটে সকাল থেকে কিন্তু উচ্ছের দাম কিন্তু 20 টাকা করে যে কেজি ছিল। পাইকারিরা যখন কিনছিল 20 টাকা করে কেজি কিনে চাষিদের কাছে কেনে, কিন্তু যত বেলা গড়াচ্ছে তখন কিন্তু 8 টাকা কেজিতে যখন নেমে আসে দাম, তখনই কিন্তু উচ্ছে ব্যবসায়ী সহ পাইকারিদের মধ্যে বিশাল বচসা হয়। সেই ঘটনার জেরে কিন্তু কাকদ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, দুপক্ষের মধ্যে বসে যে মীমাংসা করা হয়। তবে যে পুলিশ প্রশাসনের যেটা জানানো হয়েছে যে 14 টাকা কেজি করে যে উচ্ছে পাইকারি দিতে নিতে হবে চাষিদের কাছ থেকে, তারপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। অসদি, ধন্যবাদ তোমায়। উচ্ছে বিক্রি নিয়ে পাইকারি ক্রেতা ও চাষিদের মধ্যে বচসা, দীর্ঘক্ষণ এই বচসা চলে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাথর প্রতিমায় সমবায় ভোটে হার তৃণমূলের। দুর্বাচটি রাধাকৃষ্ণনগর কৃষি উন্নয়ন সমিতির ভোটে আসন পায়নি তৃণমূল। 42টি আসন সিপিএম এবং কংগ্রেসের জোটের দখলে। সিপিএম ও কংগ্রেস জোটের দখলে 42টি আসন, সমবায় ভোটে হার তৃণমূল কংগ্রেসের। 42টি আসনই যায় সিপিএম এবং কংগ্রেস জোটের দখলে। সমবায় সমিতির ভোটে হাত তৃণমূলের। মানুষ প্রধান আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মানুষ, তৃণমূলের কি কারণে এই হার? এখনো পর্যন্ত তৃণমূলের কর্মী সমর্থকরা কি বলছেন? দেখো ভাস্বতী, তোমাকে প্রথমে বলে রাখি, গতকাল যে পাথর প্রতিমা বিধানসভার যে দুর্বাচুটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই দুর্বাচুটি গ্রাম পঞ্চায়েতের কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমবায় একটি ভোট হয়। সেই ভোটেই কিন্তু যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 42টি আসন ছিল, একটাও আসন পায়নি। কিন্তু সম্পূর্ণ যে 42টি আসনেই কিন্তু যে সিপিএম ও যারা রয়েছে জোট, তারাই কিন্তু এই 42টি আসনে ভোটে জয়যুক্ত হয়। তারপরেই কিন্তু যেটা সিপিএম পক্ষ থেকে জানানো হচ্ছে যে তৃণমূলের একাধিক যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রকাশ এখন মানুষ এই ভোটের মাধ্যমে দেখালো। কিন্তু তৃণমূলের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে 42টি আসনে যে তারা হেরেছে, তারা কি একটাও ভোট পায়নি, সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে। তারা কি এই ভোটে কি কারচুপি হয়েছে, সেই নিয়ে কিন্তু একটা ইতিমধ্যে কিন্তু শাসক দলের মধ্যে যে প্রশ্ন তুলেছে। তবে যে এলাকার মানুষ যেটা জানাচ্ছে যে এই যে দুর্নীতি হওয়ার কারণে কিন্তু এই ভোট পায়নি 42টি আসনে। বাসুদি, ধন্যবাদ তোমায়। সমবায় সমিতির ভোটে হার তৃণমূলের। 42টি আসন সিপিএম কংগ্রেস জোটের দখলে এবং তৃণমূল কংগ্রেসের একটি আসনও জয়লাভ করতে পারেনি। দুর্বাচটি রাধাকৃষ্ণ নগর উন্নয়ন সমিতির ভোটে, কৃষি উন্নয়ন সমিতির ভোটে এই হার তৃণমূল কংগ্রেসের। পাথর প্রতিমায় সমবায় ভোটে হার তৃণমূলের। তৃতীয় দফা মোদী সরকারের প্রথম বাজেট পেশ। সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ছাড়ের পাশাপাশি বাজেটে নজর কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে জীবনদায়ী ও ক্যান্সারের ওষুধে। বাজেটে বিশেষ নজর বিহারেও এক ঝলকে 2025-এর বাজেট। 2025-26 অর্থবর্ষে বিশেষ নজর মধ্যবিত্তের পকেটে। বেশ খানিকটা আয়কর ছাড় দেওয়া হয়। পাশাপাশি কৃষি, শিক্ষা ও শিল্প খাতেও এবার বিশেষ নজর দেওয়া হয় বাজেটে। বাজেট এক নজরে, বার্ষিক 12 লক্ষ পর্যন্ত আয়কর ছাড়, সম্পূর্ণ শুল্কমুক্ত 30টি জীবনদায়ী ওষুধ ও 6টি ক্যান্সারের ওষুধ, 200 ডে কেয়ার সেন্টার। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসল বৈচিত্র্য বৃদ্ধি, পঞ্চায়েত এবং ব্লক স্তরে ফসল কাটার পরে সংরক্ষণ জোরদার করা, সেচ সুবিধে বৃদ্ধি করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থা উন্নত করা। কৃষি ঋণের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা।
ডালের ওপর 6 বছরের মিশন চালু। কেন্দ্রীয় সংস্থাগুলি আগামী 4 বছরে অড়হর, বিউলি এবং মুসুর ডাল সংগ্রহ করবে। তুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য 5 বছরের মিশন। বিহারে জাতীয় খাদ্য ইনস্টিটিউট, বিহারে মাখনা বোর্ড গঠন। ইউরিয়া সরবরাহ আরও বাড়ানোর জন্য অসমে ইউরিয়া প্লান্ট স্থাপন। শিক্ষা খাতে আগামী 5 বছরে সরকারি স্কুলগুলিতে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন। শিক্ষার জন্য 500 কোটি টাকা ব্যয়ে এআই সেটআপ কেন্দ্র স্থাপন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা। স্টার্টআপগুলিকে ঋণ দান 10 কোটি থেকে বাড়িয়ে 20 কোটি টাকা। টেকসই খেলনা তৈরির জন্য নয়া প্রকল্প। 5 লক্ষ তপশিলি জাতি উপজাতি মহিলাদের নয়া প্রকল্প। তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য 2 কোটি টাকা পর্যন্ত ঋণ দান। 10,000 কোটি টাকার নয়া তহবিল প্রকল্প চালু। বিমা খাতে 100% এফডিআই। পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি স্থাপন। রফতানি উন্নয়ন বোর্ড জাতীয় ভূপ্রকৃতি মিশন চালু। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাজেটে কোনো বরাদ্দের কথাই শোনা যায়নি সীতারামনের গলায়। কলকাতা টিভি। চলতি অর্থবর্ষের বাজেটে বেশ কিছু জিনিসের দাম কমানো হয়েছে। স্বাস্থ্য ও শিল্পক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে এই বাজেটে। দাম কমানো হয়েছে বেশ কিছু শিল্পের কাঁচামালেরও। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাজেটে। চলতি অর্থবর্ষের বাজেটে বেশ কিছু জিনিসের দাম কমানো হয়েছে। স্বাস্থ্য শিল্পক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে এই বাজেটে। দাম কমানো হয়েছে বেশ কিছু শিল্পের কাঁচামালেরও। 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন তিনি। এই বাজেট ঘোষণার পর কোন কোন জিনিসের দাম কমলো দেখে নেওয়া যাক এক ঝলকে। 30টি জীবনদায়ী ওষুধ ও 6টি ক্যান্সারের ওষুধে 5% পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে দাম কমবে সেই সব ওষুধেরও। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases, and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. দাম কমছে মোবাইলের ব্যাটারি ও যন্ত্রাংশ। Lithium-ion battery. To the list of exempted capital goods, I propose to add 35 additional capital goods for EV battery manufacturing and 28 additional capital goods for mobile phone battery manufacturing. This will boost domestic manufacture of lithium-ion batteries, both for mobile phones and for electric vehicles. মোবাইল ফোন, এলইডি টিভি, বৈদ্যুতিন গাড়ি, দেশে তৈরি কাপড়, বরফজাত মাছ, মেডিকেল সরঞ্জাম, ইভি ব্যাটারি, চামড়ার জিনিস। In 23-24 budget, for the manufacture of open cells of LCD, LED TVs, I had reduced the BCD on parts of open cells from 5% to 2.5%. To further boost the manufacture of such open cells, the BCD on these parts will now stand exempted. I also propose to add 9 items to the list of duty-free inputs. Leather sector. I propose to fully exempt BCD on wet blue leather to facilitate imports for domestic value addition and employment. I also propose to exempt crust leather from 20% export duty to facilitate exports by small tanners. 12টি ক্রিটিক্যাল মিনারেলস, মেরিন প্রোডাক্ট, কোবাল্ট প্রোডাক্টেরও। এবারের বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রেও। শুধু ক্যান্সারের ওষুধই করমুক্ত নয়, সমস্ত রাজ্যের ক্যান্সার সেন্টার তৈরির ঘোষণাও করা হয়েছে। আর তা 3 বছরের মধ্যে তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো বরাদ্দ শোনা যায়নি এই বাজেটে। কলকাতা টিভি। কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। করদাতাদের বিপুল স্বস্তি বাজেটে। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধে। বাজেট অধিবেশন শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল, গরিব এবং মধ্যবিত্তের দিকে নজর দেবে সরকার। শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে তারই প্রতিফলন দেখা গেল। নির্মলার বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ 7 লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে 12 লক্ষ টাকা পর্যন্ত।
পুরনো কর কাঠামো অনুযায়ী বার্ষিক আয় 0 থেকে 3 লক্ষ টাকা বার্ষিক আয়ে 0 কর, 3 থেকে 7 লক্ষ টাকা বার্ষিক আয়ে 5% কর, 7 থেকে 10 লক্ষ টাকা বার্ষিক আয়ে 10% কর, 10 থেকে 12 লক্ষ টাকা বার্ষিক আয়ে 15% কর, 12 থেকে 15 লক্ষ টাকা বার্ষিক আয়ে 20% কর, 15 লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ে 30% কর। নতুন কর স্ল্যাব অনুযায়ী মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত করদাতারা উল্লেখযোগ্য কর সাশ্রয় পাবেন। নতুন কর কাঠামো অনুযায়ী 0 থেকে 4 লক্ষ টাকা বার্ষিক আয়ে 0 কর, 4 থেকে 8 লক্ষ টাকা বার্ষিক আয়ে 5% কর, 8 থেকে 12 লক্ষ টাকা বার্ষিক আয়ে 10% কর, 12 থেকে 16 লক্ষ টাকা বার্ষিক আয়ে 15% কর, 16 থেকে 20 লক্ষ টাকা বার্ষিক আয়ে 20% কর, 20 থেকে 24 লক্ষ টাকা বার্ষিক আয়ে 25% কর, 24 লক্ষ টাকার উপরে বার্ষিক আয়ে 30% কর। উল্লেখ্য 12,75,000 টাকা পর্যন্ত আয়কর ছাড়। নতুন কর কাঠামো অনুযায়ী বিভিন্ন রকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে 12,75,000 টাকা পর্যন্ত রোজগারে বেতনভুক্তদের কোনো কর দিতে হবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। এই 1 লক্ষ টাকা পর্যন্ত মাসিক কর ছাড়। 18 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক রোজগার তারাও 70,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। 25 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে 1,10,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতারা। তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে। ফলে মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকবে, যা পরোক্ষভাবে অর্থনীতিতে চাহিদা বাড়াতে সাহায্য করবে। এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র। আইনেও ন্যায় সংহিতার মতো ন্যায়ের দিকেই নজর দেওয়া হবে। আরও সরলীকরণ হবে কর কাঠামো। সহজ ভাষায় লেখা হবে নতুন আয়কর আইন, যাতে করদাতা এবং কর গ্রহীতা দুপক্ষেরই সুবিধে হয়। কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বাণী বন্দনা, হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় চলছে সরস্বতী পুজো। আমরা দেখেছিলাম যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে যেখানে সরস্বতী পুজোকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যেখানে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো করতে হবে এবং পাশাপাশি বহিরাগতরা যাতে কলেজে প্রবেশ করতে না পারে সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে এবং কলেজ থেকে কারা প্রবেশ করছেন এবং কারা বেরোচ্ছেন সেই বিষয়গুলো দেখতে হবে। আই কার্ড দেখে পড়ুয়াদের কলেজে প্রবেশ করতে হচ্ছে। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সরস্বতী পুজোর যে বাণী বন্দনা এই মুহূর্তে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে তুমি রয়েছো, তবে এই কলেজে সরস্বতী পুজো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং হাইকোর্টের নির্দেশে করা পুলিশি প্রহরায় মুহূর্তে সরস্বতী পুজো চলছে। সেখানে কি ছবি সকাল থেকে ধরা পড়ল? দেখো ভাস্বতী, এটা একেবারে নজিরবিহীন যে একটি কলেজের সরস্বতী পুজো এবং সেই সরস্বতী পুজো এমন পুলিশি ঘেরাটোপের মধ্যে হচ্ছে যে স্বাভাবিকভাবে দেখে মনে হবে যেন কোনো রণক্ষেত্র। এখানে এইভাবে পুলিশ মোতায়েন রয়েছে গেটের বাইরে। ঠিক ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের সময় এরকম ছবি দেখা যায়। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তিনি এসে পৌঁছেছেন এবং যেটি বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে যে জয়েন্ট সিপি র্যাঙ্কের একজন অফিসারকে কিন্তু এখানে রাখতে হবে এবং যিনি তদারকি করবেন সম্পূর্ণ সরস্বতী পুজো, কোনো রকম যাতে সমস্যা না হয়, বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে সেটি দেখা হবে এখানে। এবং তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যে সেই পুলিশ আধিকারিকরা এখানে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে কিন্তু সেই যে পুলিশের সঙ্গে কথা বলে নেওয়া সেটি কিন্তু এই মুহূর্তে চলছে ভেতরে। এই মুহূর্তে পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে, কেননা আমরা দেখতে পাচ্ছি যে ভেতরেও কিন্তু যে ছবিটা, যে স্বাভাবিকভাবে কিন্তু ভেতরেও পুলিশ গিয়েছে, ভেতরে বারবার তারা তদারকি করছে। কলেজে পুজো করতে হবে এই বিষয়টা কিন্তু পড়ুয়াদের কাছে সব চলছে। পড়ুয়াকে পেয়েছি, তার সঙ্গে কথা বলবো। পুজো না দেখে মনে হচ্ছে না যে রণক্ষেত্রের মধ্যে পড়ুয়ারা দাঁড়িয়ে রয়েছে, বাইরে পুলিশ মোতায়েন রয়েছে, সরস্বতী পুজো দেখে কাম্য করে।
সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছিলাম, যেখানে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং বহিরাগতরা যাতে কলেজে প্রবেশ করতে না পারে সেই নির্দেশও দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। এবার সেই নিয়ম মতোই কিন্তু পুজো এই মুহূর্তে শুরু হয়েছে, যা একেবারেই নজিরবিহীন বলা যেতে পারে। এবং আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরছিলেন, যেখানে মনেই হচ্ছে যে পুলিশের কড়া প্রহরায় সরস্বতী পুজো চলছে, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। দেখছেন সেই ছবি, কড়া নিরাপত্তা গেটের বাইরে, এবং যারা প্রবেশ করছেন কলেজে তাদের আই কার্ডও কিন্তু পুলিশ একেবারে চেক করে তারপর ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে। বহিরাগতরা অর্থাৎ কলেজ পড়ুয়া ছাড়া বহিরাগতরা কিন্তু সেখানে প্রবেশ করার অনুমতি পাচ্ছেন না। কলেজ থেকে যারা বেরোচ্ছেন তারাও কিন্তু আই কার্ড পুলিশের কাছে দিয়ে চেক করাচ্ছেন এবং তারপরেই কিন্তু তারা বেরোতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখছেন সেই ছবি, পুজোর যে জোগাড় যন্ত্র করছেন পড়ুয়ারা, পাশাপাশি পুলিশি যে প্রহরা সেই প্রহরাও কিন্তু জোরদার করা হয়েছে। শুভঙ্কর ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি। শুভঙ্কর, তোমায় ধন্যবাদ জানাবো। সংসদে ন্যাশনাল হকার ফেডারেশনের সঙ্গে সাক্ষাৎ রাহুলের। হকারদের সমস্যার কথা শুনলেন লোকসভার বিরোধী দলনেতা। আপ ও বিজেপি হকারদের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, হকারদের লড়াইয়ে তাদের পাশে রয়েছে, এমনটাই বললেন রাহুল গান্ধী। সংসদে ন্যাশনাল হকার ফেডারেশনের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর। হকারদের সমস্যার কথা শুনলেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুলের হকারদের সমস্যার কথা শুনলেন লোকসভা বিরোধী দলনেতা। আপ ও বিজেপি হকারদের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, হকারদের লড়াইয়ে পাশে রয়েছে তাদের, এমনটাই বললেন রাহুল গান্ধী। হকারদের লড়াইয়ে পাশে আছি বললেন রাহুল গান্ধী। সংসদে ন্যাশনাল হকার ফেডারেশনের সঙ্গে সাক্ষাৎ রাহুলের। হকারদের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, আপ ও বিজেপি হকারদের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আপ ও বিজেপি হকারদের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, হকারদের লড়াইয়ে আমরা তাদের পাশে আছি, এমনটাই বললেন রাহুল গান্ধী। সংসদে ন্যাশনাল হকার ফেডারেশনের সঙ্গে সাক্ষাৎ রাহুলের। হকারদের সমস্যার কথা শুনলেন লোকসভার বিরোধী দলনেতা। আপ ও বিজেপি হকারদের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, হকারদের লড়াইয়ে তাদের পাশে আছি বললেন রাহুল গান্ধী। জয়ন্ত চৌধুরী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? এ বিষয়ে আসলে দিল্লিতে আমরা জানি আর দিন চারেকের মাথায় নির্বাচন, তো সেটাকে কেন্দ্র করে সেখানেও একটা হকারদের এর একটা বিষয় রয়ে গেছে। তারই মুখে এই হকার ফেডারেশন, জাতীয় হকার ফেডারেশনের নেতাদের সঙ্গে রাহুল গান্ধী এই বৈঠক সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে রাহুল এর আগে হকারদের নিয়ে, হকারদের মহল্লায় মহল্লায় ঘুরে ভারত জোড়ো যাত্রার সঙ্গে তাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, একটা সংযোগ তৈরি হয়েছিল। তার প্রেক্ষিতে আজকে হকাররা যেটা বলেছে যে দিল্লিতে যেটা হচ্ছে, যে তাদের যে বক্তব্য যে দিল্লিতে হকারদেরকে মোটামুটি জঞ্জাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বা তাদের সঙ্গে সেরকম আচরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তাদেরকে বিভিন্নভাবে পুলিশ এবং প্রশাসন নানান রকম অত্যাচারের তারা শিকার হচ্ছে, এই ধরনের কথাগুলো তারা বলেছেন। এবং এগুলো স্বাভাবিক, এবং বলবার জন্য তারা কিন্তু কোনো শাসক দলের কাছে যায়নি, গিয়েছে বিরোধী দলের কাছে। সুতরাং বোঝাই যাচ্ছে একটা হকারদের নিয়েও কোনো হয়তো আন্দোলন বা কোনো কিছু রূপরেখা তৈরি হচ্ছে, যার নেপথ্যে থাকবেন রাহুল গান্ধী তথা বিরোধী দলনেতা। স্বভাবতই এটা একটা প্রশাসনিক চাপ তো বটেই। রাহুলের সঙ্গে যেহেতু হকার নেতারা বৈঠক করলেন, আলোচনা করলেন, তো এখন সেটা দেখতে হবে যে এটার পরবর্তী পদক্ষেপ কি হয়। ধন্যবাদ জানাবো জয়ন্তদা আপনাকে। জয়ন্ত চৌধুরী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। হকারদের সমস্যার কথা শুনলেন লোকসভার বিরোধী দলনেতা। আপ ও বিজেপি হকারদের জীবন ধারণের উপায় কেড়ে নেওয়ার চেষ্টা করছে, এমনটাই বললেন রাহুল গান্ধী।
ভাঙচুর বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতির বাড়ি। তৃণমূল জেলা সভাপতির হুঁশিয়ারির পরেই ভাঙচুর। তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। তুফানগঞ্জ শহরের থানা মোড় এলাকার ঘটনা। বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের জেলা সভাপতির হুঁশিয়ারির পরেই এই ভাঙচুরের ঘটনা সামনে আসছে। তুফানগঞ্জ শহরের থানা মোড় এলাকার ঘটনা। তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। তুফানগঞ্জ থানা মোড় এলাকার ঘটনা। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। বিজেপির সহসভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ। বিজেপি কোচবিহার জেলা সহসভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল জেলা সভাপতির হুঁশিয়ারির পরেই ভাঙচুর করা হয়। তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। তুফানগঞ্জ শহরের থানা মোড় এলাকার ঘটনা। তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ। বিজেপির জেলা সহসভাপতির বাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূল কর্মীরা এই ঘটনায় জড়িত এমনটাই বিজেপি নেতৃত্বের অভিযোগ। রবিউল হোসেন রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। রবিউল, এখনো পর্যন্ত কে বা কারা এই ঘটনায় যুক্ত, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল যে কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাসের বাড়িতে ভাঙচুর হয় গতকাল গভীর রাতে, সেই ঘটনার পরে কিন্তু উৎপল দাস সরাসরি তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করেছে এবং উৎপল দাসের অভিযোগ তুফানগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের যিনি নেতা রয়েছেন সভাপতি, সেই সভাপতির নেতৃত্বেই কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার বাড়িতে এসে এই কাণ্ড ঘটিয়েছে। যদিও এই অভিযোগের পরেই কিন্তু তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ধর যিনি রয়েছেন, তিনি কিন্তু পাল্টা অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে এবং তাদের দলের বিরুদ্ধে এইসব মিথ্যে প্ররোচনা করা হচ্ছে। তাদের দল কোনোভাবেই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপি নিজেরাই এই কাণ্ড ঘটিয়ে তৃণমূলকে অভিযুক্ত করছে। তবে তোমাকে জানিয়ে রাখি, ঘটনার পরেই কিন্তু সেই ঘটনাস্থলে অর্থাৎ বিজেপির জেলা সহসভাপতির বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করছে। বিজেপির দাবি, গতকাল তুফানগঞ্জের জোড়াই মোড় এলাকায় তৃণমূলের কর্মী সভা হয়েছিল, সেই কর্মী সভা থেকেই তৃণমূলের জেলা সভাপতি নাম না করে উৎপল দাসের বাড়িতে হামলার জন্য তৃণমূল কর্মীদের নেলিয়ে দিয়েছিল। এবং গতকাল যে তৃণমূলের কর্মী সভা, সেই কর্মী সভায় অভিজিৎ যে ভূমিকা তৃণমূলের যে জেলা সভাপতি রয়েছে, তার বক্তব্যের একটি অংশকে কিন্তু আত্মীয় করে বিজেপি অভিযোগ করছে। যদিও কিন্তু এই অভিযোগের পাল্টা তৃণমূল কংগ্রেস দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস কখনোই কারো বাড়িঘর ভাঙচুরকে সমর্থন করে না এবং তারা উন্নয়নকে হাতিয়ার করে রাজনৈতিক প্রচার করে বা রাজনীতি করে। তাই বিজেপি একেবারেই যখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, কোনো কর্মী সমর্থন নেই, তাই বাজার গরম করার জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। ধন্যবাদ জানাবো। রবিউল হোসেন ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ফের অশান্ত বীরভূমের নানুর। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজি। বীরভূমের নানুর থানার ব্রাহ্মণখণ্ড গ্রামের ঘটনা। ঘটনাস্থলে নানুর থানার ওসি এবং বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক। ফের অশান্ত বীরভূমের নানুর এবং নতুন করে অশান্তির ঘটনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলা যেতে পারে এবং তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। তবে এখনো পর্যন্ত কে এই ঘটনায় জড়িত তা স্পষ্ট নয়। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বীরভূমের নানুর গ্রামের ব্রাহ্মণখণ্ড এলাকার ঘটনা। ফের অশান্ত বীরভূমের নানুর, দেখছেন সেই ছবি। রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সামনে আসছে। ঘটনাস্থলে নানুর থানার ওসি এবং বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এই বিষয়ে কি জানা যাচ্ছে বলতে ইতিমধ্যেই নানুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তুমি জানো যে গতকাল রাত্রেই নানুর থানার যিনি ওসি রয়েছেন তফা বিশ্বাস, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে যায়। এবং দেখো, যেটা অভিযোগ মূলত সামনে আসছে সেটি হচ্ছে
ধূপসরা অঞ্চলের ব্রাহ্মণখণ্ড যে গ্রাম, সেই গ্রামেই মূলত তৃণমূল কর্মী আয়ুব শেখ, যিনি জ্যেষ্ঠ অনুগামী বলে নিজেকে দাবি করছেন, তার বাড়িতেই কিন্তু গতকাল রাত্রে পরপর বোমা মারার কিন্তু অভিযোগ কিন্তু আসে। দেখো, তার যেটা দাবি, তিনি বেশ কিছুদিন ধরে গ্রাম ছাড়ছিলেন, গ্রামে ফিরেছেন, তারপরে আবারও তার বাড়িতে কিন্তু আক্রমণ হয়েছে। তার পর 5টি বোম মারা হয়েছে, 4টি বোম ফেলেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। অবশ্যই দাবি করছেন যে পুলিশ পুরো ঘটনায় তদন্ত করুক এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক, তিনি যেটা দাবি করছেন। অবশ্যই তাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তিনি বলছেন যে তিনি নাকি অনুব্রত অনুগামী বলেই তার বাড়িতে বোম মারা হয়েছে এবং সেখানে বাপ্পা, মহিম এবং শুকুর, এই যে 3জন তৃণমূল নেতা যারা সকলেই কাজলের অনুগামী হিসেবে পরিচিত, এই 3 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনছে। তবে অবশ্যই দেখো, এই পুরো ঘটনায় আমরা কথা বলছিলাম বাপ্পা চৌধুরী, মহিম শেখ, যারা কাজলের অনুগামী, তারা যেটা বলছেন যে এই যে আয়ুব শেখ রয়েছে, সেই আয়ুব শেখ যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ, এবং অবশ্যই তাদেরকে কলুষিত এবং কালিমুক্ত করার জন্যই মূলত এই অভিযোগ আনা হচ্ছে। সে কবে থেকে তৃণমূল কর্মী করলো সেটাও তারা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন। পাশাপাশি এটা অভিযোগ করছেন যে এই আয়ুব শেখ কিন্তু অভিযুক্ত একজন, পুলিশের খাতায় সে অভিযুক্ত, পালিয়ে বেড়াচ্ছে এবং এই দলকে কলুষিত করার জন্য কিন্তু এই ধরনের অভিযোগ করছেন। তারা শীর্ষ নেতৃত্ব, দলের শীর্ষ নেতৃত্ব জানাবেন বলে আমি করছেন। দেখো, অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। সব মিলিয়ে শাসক দ্বন্দ্বে নানুর নতুন করে কিন্তু অশান্ত হয়ে উঠেছে। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, কেউ আটক বা গ্রেপ্তার হয় নাই। তবে এই ঘটনায়, অর্থাৎ তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ঘটনায় রীতিমতো এলাকায় একটা চাঞ্চল্যকর পরিবেশ এবং তার পরিবার, আয়ুব শেখের পরিবার ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কিত হয়ে রয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। আবারও নতুন করে অশান্ত বীরভূমের নানুর এবং তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সামনে আসছে। মানবাজারে হাসপাতাল নির্মাণে বাধা মন্ত্রীর। উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় মানুষজনের। মানবাজারে হাসপাতাল নির্মাণে বাধা মন্ত্রীর। উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ, গতকাল থেকেই সেখানকার মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভ সাধারণ মানুষজনের। দেখছেন সেই ছবি। উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ, মানবাজারে হাসপাতাল নির্মাণে বাধা মন্ত্রীর। হাসপাতাল নির্মাণ না হলে সাধারণ মানুষজন স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটাই জানিয়েছেন, এমনটাই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। শওকত আলী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শওকত, এখনো পর্যন্ত প্রশাসনিক স্তরে কিছু জানানো হয়েছে? যেহেতু বলে রাখি, এই যে ঘটনা, যেখানে মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডি এলাকায়, সেই এলাকায় একটি হাসপাতাল নির্মাণের কথা ছিল প্রায় 7-8 বছর আগে। সেই হাসপাতাল কিন্তু এখনো সেই জায়গায় নির্মাণ করা হয়নি। এর ফলে গত শুক্রবার স্থানীয় মহিলারা প্রায় 17 ঘন্টা, অর্থাৎ সকাল থেকে রাত্রি অবধি তারা সেই রাস্তা অবরোধ করেছিলেন হাসপাতাল নির্মাণ দাবিতে। তবে যেটা মেন বিষয় হচ্ছে, বলা যেতে পারে যে মানবাজার যিনি বিধায়িকা রয়েছেন বা উন্নয়ন পরিষদের যিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের যিনি মন্ত্রী রয়েছেন, তারই কারণে অ্যাকচুয়ালি সেই হাসপাতালের কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে যিনি বাঁধবান্ধে যিনি বিধায়ক রয়েছেন, তিনি চাইছেন ওই ডাঙ্গরডি এলাকায়, অর্থাৎ যে জায়গাটিকে হাসপাতাল নির্মাণের জন্য ঠিক করা হয়েছিল একসময়, সেই জায়গায় সেই হাসপাতাল নির্মাণ করা হোক। কিন্তু মানবাজার যিনি বিধায়ক রয়েছেন সুন্দরন টুডু, তিনি চাইছেন তার এলাকায়, অর্থাৎ জিতুজুড়ি এলাকায় তিনি চাইছেন সেই হাসপাতাল নির্মাণ করা হোক। আর এই দুই দ্বন্দ্বের মাঝখানে কিন্তু সেই হাসপাতাল নির্মাণের কাজ এখনো স্তব্ধ রয়েছে এখানে। ধন্যবাদ জানাবো তোমায়। শওকত আলী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। নজর রাখবো আবহাওয়ার খবরে। ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 22.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। সকালে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা, বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের 6 জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে সামান্য নামতে পারে তাপমাত্রা, 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। কুয়াশার সকাল থেকেই ঘন কুয়াশা জেলার বিভিন্ন প্রান্তে, এবং উত্তরবঙ্গের 6 জেলায় ঘন কুয়াশা থাকবে আগামী কয়েকদিন, এমনটাই জানা গিয়েছে। তবে শীতের স্পেল একেবারেই শেষ।
ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। সকাল থেকেই ঘন কুয়াশা শহর এবং শহরতলিতে এবং উত্তরবঙ্গের 6টি জেলায় ঘন কুয়াশা থাকবে। আপাতত মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল। কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা, বিমান চলাচল ব্যাহত হওয়ার সমস্যায় নিত্যযাত্রীরা। সকাল থেকেই সেই ছবি দেখিয়েছি আপনাদের, যেখানে ঘন কুয়াশা এবং কুয়াশার জেরে দৃশ্যমানতা কমেছে, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। সকাল থেকেই ব্যাহত বিমান চলাচল, বহু বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। শাকিল মোস্তাক রয়েছেন ফোন লাইনে। শাকিল, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? পরিষেবা কি, বিমান পরিষেবা কি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়েছে? তোমাকে জানিয়ে রাখি যে ঘন কুয়াশার জেরেই কিন্তু কলকাতা বিমানবন্দরে যে বিমান চলাচল ব্যাহত হয়েছিল, একাধিক বিমান কিন্তু বিলম্বিত হয়। মূলত ভোর 5টা নাগাদ কিন্তু এই যে ঘন কুয়াশার জেরে কিন্তু কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে আসে। এর প্রত্যক্ষ প্রভাব গিয়ে কিন্তু কলকাতা বিমানবন্দর বিমান চলাচলের উপর পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছিল যে ভোর 5টা 40 মিনিট নাগাদ লো ভিজিবিলিটি প্রসিডিওর প্রয়োগ করে কিন্তু যাতে কম দৃশ্যমানতায়ও বিমান চলাচল করানো যায়, এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু সকাল 8টা থেকে কিন্তু বিমান চলাচল স্বাভাবিক করে এখনো পর্যন্ত স্বাভাবিকই রয়েছে, এমনটাই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ধন্যবাদ জানাবো তোমায়। আরো 12 এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।